আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী। ডাকসুর ভিপি পদে দাঁড়ানো ১০ জনের আসল পরিচয় ফাঁস। ট্রাম্পকে উপেক্ষা করতে ভারতকে টোপ দিল রাশিয়া। ফিলিস্তিন ইস্যুতে তীব্র বাকযুদ্ধ ইসরায়েল অস্ট্রেলিয়া। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় ১৯৭২ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। এর ফলে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর। তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচন কমিশন গত ১১ আগস্ট আরোপীয় সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থা সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে। এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। দীর্ঘ ১৬ বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে। ২০০১ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরোপীয় সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্মবিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। আরোপীয় ৮৭ অনুচ্ছেদে এই বিধান যুক্ত করা হয় যে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ২০০১ সালে এই বিধান অধ্যাদেশের মাধ্যমে আরোপীয়তে যুক্ত করা হয়। শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয়, পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আইনগুলোতেও আইনি প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকশাস সহ বেশ কয়েকটি স্বতন্ত্র প্রার্থী। প্রথমেই রয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম আলোচিত মুখ। অভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না। এই উক্তি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তাকে নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে পরিচিত করে তোলে। অভ্যুত্থানের পর আবিদুল তার অভিজ্ঞতা নিয়ে স্ফুলিঙ্গ থেকে দাবানল নামে একটি বই লিখেছেন। বর্তমানে তিনি নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিচ্ছেন, যেখানে তিনি ছাত্র রাজনীতির, রাষ্ট্রনীতি ও গণতন্ত্র নিয়ে মতামত দিচ্ছেন। ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে তার প্রার্থিতা তাই দলীয় রাজনীতির বাইরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করেছে। দ্বিতীয়, ছাত্র শিবিরের সাদিক কায়েম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ডাকসু নির্বাচনে সংগঠনটির পক্ষ থেকে ভিপি পদে লড়ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। শিবিরের অভ্যন্তরে একজন ত্যাগী ও সাংগঠনিক নেতা হিসেবে তিনি পরিচিত। সাম্প্রতিক সময়ে এক আলোচনায় সাদিক কায়েম বলেন, আমরা প্রত্যাশা করি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। যেই বিজয়ী হোক, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে। বাকশাসের আব্দুল কাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস থেকে ভিপি পদে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। সংগঠনের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছেন তিনি। বাকশাসের পূর্ণাঙ্গ প্যানেলের নেতৃত্ব থেকে কাদের বলেছেন, আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও গণতান্ত্রিক অধিকারকে অগ্রাধিকার দেব। জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার পদত্যাগের দাবিতে ঘোষিত ৯ দফার কারিগর তিনি। বাম মোর্চার প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে গঠিত প্রতিরোধ পর্ষদ এর ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তিনি তখন ক্যাম্পাসে বামপন্থী ছাত্র রাজনীতির মুখপাত্র হিসেবে আলোচিত ছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ২০১৯ সালের একটি টকশো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে তিনি হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
বিষয়টি তার বর্তমান অবস্থান ও বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তবুও বাম ছাত্রজোট মনে করছে, ইমি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ও সংগঠিত প্রার্থী, যিনি প্রগতিশীল ছাত্রদের হয়ে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত বামপন্থী নেতা উমামা ফাতেমা এবার স্বতন্ত্র ঐক্যজোট গড়ে ডাকসু নির্বাচনে লড়ছেন। তিনি একসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ছিলেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই অভ্যুত্থানে উমামার ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তিনি আন্দোলনের পক্ষে ধারাবাহিকভাবে বক্তব্য রেখেছেন এবং মাঠে সক্রিয় ছিলেন। তবে 5 আগস্টের পর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নানা অভিযোগে তিনি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান। এবার স্বতন্ত্র ঐক্যজোট গড়ে নতুন করে ডাকসুতে নেতৃত্বের লড়াইয়ে নেমেছেন তিনি। ছাত্র অধিকারের বিনিয়ামিন মোল্লা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা বিনিয়ামিন এবার ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের নির্বাচনী স্লোগান ভোট ফর চেঞ্জ। বিনিয়ামিন এর আগে কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তার দাবি, ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি সব ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিতে। আগে যেমন ছাত্র অধিকারের জন্য কাজ করেছি, ডাকসুর মাধ্যমেও তা চালিয়ে যেতে চাই। সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। 2019 সালের ডাকসু নির্বাচনে একই হল থেকে জিএস পদে ছাত্রলীগের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার প্রার্থিতা বিতর্কিত হলেও তিনি প্রথম দিনেই মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় আসেন। ইসলামী ছাত্র আন্দোলনের ইয়াসিন আরাফাত। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাতও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনটির পক্ষ থেকে তিনি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। তিনি বলেন, ডাকসুর মাধ্যমে আমরা ইসলামী মূল্যবোধ ও শিক্ষার্থীদের কল্যাণ একসঙ্গে প্রতিষ্ঠা করতে চাই। তার প্রার্থিতা ইসলামী ধারার ছাত্রদের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছে। বাকচাষ ছেড়ে ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ এবার ডিউর ফার্স্ট নামে একটি নতুন প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে জিএস পদে রয়েছেন মাহিন সরকার। খালিদ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সমন্বয়ক ছিলেন। পরে তিনি এনসিপির ছাত্র সংগঠন বাকচাষে যোগ দেন। এবার নতুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে উপস্থাপন করতে চাইছেন। সর্বশেষ প্রার্থী স্বতন্ত্র শামীম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন স্বতন্ত্র প্রার্থী। তিনি নিজের ইংরেজি প্ল্যাটফর্ম শামীম ইনসাইটের জন্য পরিচিত। শামীম দাবি করছেন, গত কয়েক বছরে তিনি প্রায় 14,000 শিক্ষার্থীকে ইংরেজি পড়িয়েছেন। আগে সাইফুস কোচিং সেন্টারের কোর্স সমন্বয়ক ছিলেন। বর্তমানে উচ্চতর ইংরেজি লেখার কোর্স পরিচালনা করছেন, যেখানে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 1 বছর বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ করে দেবেন। নির্বাচনী তফসিল। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল 20 আগস্ট, প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দিল্লি যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কেনে তবে 5% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ভারতের রাশিয়ার উপব্যবসায়িক প্রতিনিধি ইভগেনি গ্রিভা বলেছেন, তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় 5% ছাড় দেওয়া হবে। এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। গ্রিভা আরও জানান, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের তেল আমদানি প্রায় একই স্তরে বজায় থাকবে। তিনি বলেন, ছাড়ের বিষয়টি বাণিজ্যিক গোপনীয়তার অন্তর্ভুক্ত, তবে সাধারণত এটি ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে নির্ধারিত এবং প্রায়শই 5%-এর আশেপাশেই থাকে। এ সময় রাশিয়ার উপমিশন প্রধানের রোমান বাবুশকিনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি নিঃসন্দেহে ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি, তবে আমাদের পারস্পরিক সম্পর্কে আস্থা রয়েছে। আমরা নিশ্চিন্ত যে বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, ভারত আসলে রাশিয়ায় তেলের জন্য বৈশ্বিক ক্লিয়ারিং হাউসের ভূমিকা পালন করছে। তারা নিষিদ্ধ তেলকে রূপান্তর করে উচ্চ মূল্যের পণ্য হিসেবে রপ্তানি করছে এবং এভাবে মস্কোকে ডলার সরবরাহ করছে। ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। নতুন মার্কিন শুল্কে ভারতীয় টেক্সটাইল, সামুদ্রিক পণ্য ও চামড়া রপ্তানির মতো খাতগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই স্পষ্ট করে বলেছেন, অর্থনৈতিক চাপের মুখে দিল্লি কোনোভাবেই পিছু হটবে না। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও অস্ট্রেলিয়া। ইহুদিদের প্রতি সমর্থন তুলে নিয়েছে ক্যানবেরা।
এমন অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বিশ্বাসঘাতক ও দুর্বল আখ্যা দিয়েছেন তিনি। তবে সব চাপ উপেক্ষা করে ফিলিস্তিনিদের স্বীকৃতির পক্ষে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আলবানিজ। মূলত দশকের পর দশক ইসরায়েলের মিত্র হিসেবেই বিবেচিত হয়েছে অস্ট্রেলিয়া। বিপত্তি বাধে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে গত সপ্তাহে ক্যানবেরা এমন পদক্ষেপের ঘোষণা দিলে চটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই শুরু হয় কূটনৈতিক বিবাদ। সম্প্রতি ইসরায়েলের ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যের অস্ট্রেলিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়। জবাবে ফিলিস্তিনে নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে তেল আবিব। এছাড়া অস্ট্রেলিয়ার যে কোনো সরাসরি ভিসার আবেদন সতর্কভাবে পরীক্ষার নির্দেশ দেওয়া হয় ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে। এখানেই শেষ নয়, এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক ও দুর্বল বলে মন্তব্য করেন নেতানিয়াহু। অবশ্যই ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। বোমা মেরে মানুষ হত্যা আর শিশুদের অভুক্ত ফেলে রাখার মধ্যে শক্তির পরিচয় প্রকাশ পায় না, এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আমি এসব ব্যক্তিগতভাবে নেই না, কেবল বলতে চাই অবশ্যই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং মানুষ এই সহিংসতার শেষ দেখতে চায়। অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তনীয় থাকবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক বলেন, মানুষকে উড়িয়ে দেয়া বা কত শিশুকে অভুক্ত রাখছেন তার উপর শক্তি নির্ভর করে না, বরং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যা করেছেন সেটাই শক্তি বলে। প্রধানমন্ত্রী আলবানিজ যা করছে তাকে বলে ফিলিস্তিনি জনগণের কথা বলা। স্বীকৃতির আশ্বাস দেয় হলো শক্তির পরিচয়। চলতি আগস্টের শুরুতেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত 147টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলকে আরও সহজ ও পরিকল্পিত করতে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। নতুন আপডেট এসেছে কল শিডিউলিং, গ্রুপ কল ইনভাইট, অংশগ্রহণকারীদের তালিকা দেখার সুবিধা। এছাড়াও ইন্টারঅ্যাক্টিভ রিঅ্যাকশন দেওয়ার মতো স্মার্ট সব ফিচারও থাকছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, আমরা এমন কিছু নতুন ফিচার ঘোষণা করছি যা গ্রুপ কলকে আরও সহজে পরিকল্পনা করার সুযোগ করে দেবে এবং কল চলাকালীন অংশগ্রহণ আরও ইন্টারঅ্যাক্টিভ করে তুলবে। এবার খেলার খবর। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য 31 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA। আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিওনেল মেসিকে দলে রেখে নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে স্কোয়াডে রেখেছে কোচ লিওনেল স্ক্যালোনি। প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলের ডাক পাওয়া এই স্ট্রাইকার চলতি মৌসুমে পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন। 24 বছর বয়সী এই ফরওয়ার্ড 42 ম্যাচে করেছেন 15টি গোল। এদিকে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বনি। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া এনজো ফার্নান্দেজকে দলে রাখা হয়নি। এবারও স্কোয়াডে ডাক পায়নি পাওলো দিবালা। এরই মধ্যে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী 4 সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে দলটি। এরপর 9 সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে স্ক্যালোনির দল। প্রিয় দর্শক, শেষ করছি FOF টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।